কার্নেগি মেলন ইউনিভার্সিটি কম্পিউটেশনাল বায়োলজিতে পেয়েছি অ্যাকসেপ্টেন্স, ফুলি ফান্ডেড পিএইচডি। মানে পেপার ছাড়া কি অ্যাকসেপ্টেন্স পাওয়া যায় না? সো বুয়েটের একটা স্টুডেন্ট যদি এত ভালো করে, দেন বুয়েটের একটা ব্যাচে টপ যে স্টুডেন্ট আছে সে যদি যায়, দেন চান্সেস আর সেও ভালো করে। সো আই উড সে এরকম থার্ড ইয়ারে থাকতে সিনিয়রদের হেল্প পাওয়া, প্রফেসর বা টিচারদের হেল্প নেওয়া, যে স্যার আমি একটু কাজ করতেছি, একটু গাইড করেন। বা স্ট্যানফোর্ডেরই আরেকজন প্রফেসর এমআইটি একজন কলিগকে বলে যে আমার এই বছর এরকম একটা আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট বের হয়েছে, সে খুব ভালো, তাকে তুমি তোমার ল্যাবে নিতে পারো। আবার বলছি, টেক এভরিথিং উইথ আ ব্রেন অফ সল্ট, ইনফর্মড একটা ডিসিশন মেক। একটা ডিসক্লেমার, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি জিআরই স্কোর দেওয়ারই অপশন দিকে না, যে আমি আসলে কোথায় যেতে চাই। আসলে সিচুয়েশন থেকে সামনের বছর যারা আবেদন করবে তাদের জন্য তোমার সাজেশন কি থাকতেছে? আই বুঝছে আমার ভালোই এক্সেপশন ছিল, সেন্ট্রালি পাওয়া খুবই টাফ ছিল, খুবই কম মানুষের ছিল। এখানে আমি মোটামুটি টপ 70 বা 60-তে শর্ট লিস্টেড হয়েছিলাম। আসসালামাইকুম, আমাদের আজকের এই এপিসোডের গেস্ট তানজিম আজওয়াজ্জামান। তো ফার্স্ট অফ অল তানজিম, কংগ্রেচুলেশনস অন গেটিং কার্নেগি মেলন ইউনিভার্সিটি। কার্নেগি মেলন নিয়ে যদি বলতে চাই, সো কার্নেগি মেলন হচ্ছে ওয়ার্ল্ডের কম্পিউটার সায়েন্সে নাম্বার 1 ইউনিভার্সিটি। তানজিম, তোমার ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি হচ্ছে তানজিম আজওয়াজ্জামান। আমি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে আন্ডারগ্রাজুয়েট পাস করেছি, অ্যান্ড আমি ইনশাআল্লাহ এবার ফল 25-এ কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে কম্পিউটেশনাল বায়োলজিতে পিএইচডি করতে যাচ্ছি। আর অ্যাকসেপ্টেন্স রেটটা তো মনে হয় রিসেন্টলি, তো অ্যাকসেপ্টেন্স রেটের পাওয়ার পরের অনুভূতি কেমন? আমি যদিও বেশ কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, বাট আমার কার্নেগি মেলনের রেজাল্টটাই আর কি সব মানে ফার্স্ট আসে। আর এটা ছিল রাত 2টার সময় প্রবাবলি। তো আমি কি মনে করে যেন হঠাৎ করে বসন্তিতে শেষ হয়ে এসে ইমেল খুলে দেখি যে আপডেট হ্যাজ বিন পোস্টেড অন কার্নেগি মেলন পোর্টাল। আমি ঢুকি, এইটা আমি বলবো যে আছে এটা একটু এক্সাজারেশন মনে হতে পারে, বাট লাইক আমি আগে মুভিতে দেখতাম যে হার্টবিট কানে শোনা যায়, লাইক আমার এরকম হচ্ছিল পুরো একদম, লাইক আই কুড লিটারালি হিয়ার মাই হার্টবিট ইনটু মাই ইয়ার ড্রামস। দেন আমি দেখলাম, ঢুকে দেখলাম, তারপরে রিভিউ ডিসিশন দেওয়া আছে, ক্লিক করলাম, দেখলাম যে কনফেটি। So I was like, আচ্ছা আমি পড়িও নাই, সব লাইক কনফেটি আনলেস কার্নেগি মেলন ইজ রিয়েলি ক্রু, কনফেটি দেওয়ার পরে রিজেক্ট করবে না। দেন আমি দেখলাম যে না, ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স। তো তখন লাইক একটা হিউজ ব্রেথ অফ রিলিফ, কারণ আসলে আমি বলবো গত 4-5 মাস আমার জন্য খুবই স্ট্রেসফুল একটা পিরিয়ড গেছে, অ্যাজ ইট উড বি ফর এনি অ্যাপ্লিক্যান্ট। সো খুবই স্ট্রেসফুল একটা পিরিয়ডের পর একটা লাইক গেটিং ইনটু ওয়ান অফ মাই ড্রিম স্কুল, like a huge load has been lifted off my shoulders. So indescribable ছিল ফিলিংটা। সো যেটার সময় আমি রাতে আব্বা আমাকে যে জাগিয়ে তুলে হয়েছে, the best experience ever. ওকে, মোটামুটি লাইক বইয়ের অ্যাডমিশন বা ওই টাইমগুলোর পরে সবচেয়ে খুশির টাইম। তো এমনিতে অ্যাডমিশনে তুমি মোটামুটি কয়টাতে আবেদন করছো এবং অ্যাকসেপ্টেন্স আসতে পারছো? আচ্ছা, সো আমি অ্যারাউন্ড 13-14টাতে অ্যাপ্লাই করেছিলাম, একটু হাই, কারণ আমি চাচ্ছিলাম যে টপ স্কুলগুলোতে ট্রাই করতে, সিন্স আই বিলিভ যে আমার প্রোফাইল ওয়াজ ওয়ার্দি অফ দোজ স্কুলস। আর প্রফেসর ম্যাচের একটা ব্যাপার ছিল। সো 13-14টার মধ্যে অ্যাপ্লাই করার মধ্যে এবার আই উড সে যে একটু কমের দিকেই এসেছে, কারণ মোটামুটি পজিটিভ রিপ্লাই পেয়েছি আমি মোটামুটি 5টার কাছ থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছিলাম আর কি। এর মধ্যে আমি যদি বলি, আমি কার্নেগি মেলন ইউনিভার্সিটি কম্পিউটেশনাল বায়োলজিতে পেয়েছি অ্যাকসেপ্টেন্স, ফুলি ফান্ডেড পিএইচডি। আমি পার্ডুতে সিএসএ পেয়েছিলাম, ফুলি ফান্ডিং পিএইচডি অ্যাকসেপ্টেন্স। দেন নেক্সট যে পজিটিভ সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন। এটাতে আমি মাস্টার্সে অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম ইউআইইউসি না, মাস্টার্সে পেয়েছিলাম সেলফ ফান্ডেড। এটার কিছু একটা ইস্যু আছে, এটাতে যাবো আমরা পরে। আর তাছাড়াও আমি প্রিন্সটনে হচ্ছে ইন্টারভিউ কল পেয়েছিলাম, প্রফেসরের সাথে ইন্টারভিউ হয়েছিল, বা তারপর আসলে রিসার্চ এরিয়া মিসম্যাচের কারণে আমার চেয়ে বেটার একজন ক্যান্ডিডেট ছিল যার হাতে ম্যাচ হয়েছে, সে আমারই ক্লাসমেট। সো আমার প্রিন্সটন ইন্টারভিউ হয়েছিল বাট পাইনি। অ্যান্ড আরেকটা ছিল হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো, তাদেরও সিস্টেমস বায়োলজি যে কোর্সটা ছিল, এখানে আমি মোটামুটি টপ 70 বা 60তে শর্ট লিস্টেড হয়েছিলাম। ইন্টারভিউজের পর দেখা গিয়েছিল আসলে অত ম্যাচ হচ্ছে না প্রফেসরের সাথে, সো তারপর আমি রিজেক্ট করেছি। মোটামুটি 5টা থেকে পজিটিভ রিপ্লাই পেয়েছিলাম, দুটাতে অ্যাকসেপ্ট করি ফুলি ফান্ডেড, আর বাকিগুলো আসলে পজিটিভ রেসপন্স আসেনি, বাকিগুলো রিজেক্ট করেছে। এর মধ্যে আমি এমআইটি, স্ট্যানফোর্ড এগুলোতে অ্যাপ্লাই করেছিলাম, সবগুলো থেকে আর কি পজিটিভ রেসপন্স আসে। ওকে, বাট সিএসএ তো টপ এই কয়েকটি ইয়ার টাইমের কথা বলছি, যেটা হচ্ছে যে শুরুর টাইমটা আর কি। তোমার হচ্ছে প্রফেসর যখন ইমেল করছো, মানে ইমেল করে আবেদন করছো নাকি সেন্ট্রালে করছো সবগুলো? আচ্ছা, সো আমি কিছু প্রফেসরকে ইমেল করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার স্ট্র্যাটেজিতে একটু ভুল ছিল। আমার মনে হয় না ইমেলগুলো কোনো একটা কাজে লেগেছে। আমি মেলে সবখানে সেন্ট্রালি অ্যাপ্লাই করেছি, অ্যান্ড সিএমইউ এবং পার্ডু এই দুটাতে সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলাম। এই দুটোতে আসলে প্রফেসরকে ইমেল করে আমার একটা লাভ হয় বলে আমার মনে হয় না, ওরা সব সেন্ট্রালি করে। সিএমইউতে যেমন কোনো ইন্টারভিউ নেয় না, ডাইরেক্ট সেন্ট্রালি। পার্ডুতেও সেন্ট্রালি। আমি একজনকে ইমেল করেছিলাম, উনি খুব সুন্দরভাবে বলেছেন যে আসলে
ইমেল করে লাভ নেই। আমি বলবো মোরালে সেন্ট্রালি অ্যাপ্লাই করে যেখানে যেখানে পেয়েছি সব সেন্ট্রালি অ্যাপ্লিকেশনই ছিল। সো এখন মানে এবছর যদি পার্টিকুলারলি বলতে চাই, অন্য টাইমের থেকে তো এবছর মানে ফান্ডিং ইস্যুতে অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম এবং হচ্ছে ভেরি হার্ড টু গেট ইন। এবছরের এক্সপিরিয়েন্স কি মনে হচ্ছে আগের থেকে, বা আগের তো দেখেছি আমরা সিনিয়র বা সবার থেকে, এবার কি ডিফারেন্স মনে হচ্ছে? সো আমি পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমার আশেপাশে যে অ্যাপ্লিকেন্ট ছিল সব এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে এবার আসলে খুবই কম মানুষ নিচ্ছে। অ্যান্ড আই বুঝছে আমারটা ভালোই এক্সেপশনাল ছিল, সেন্ট্রালি পাওয়া খুবই টাফ ছিল। দেখুন তো, কারণ ইউজুয়ালি আমার এক্সপিরিয়েন্স বলা যে পার্ডুতে দেখা যায় যে সিএস থেকে বেশ কয়েকজনই পাই ইউজুয়ালি, বাট এবার কিন্তু পার্ডু সিএসে অনেক কম যাচ্ছে মানে আগের বছরের তুলনায়। অ্যান্ড এবার আসলে আনলেস প্রফেসর খুবই ইচ্ছুক অ্যান্ড তার সেই ক্যাপাসিটিটা আছে ফান্ডিংয়ে, তাছাড়া আসলে এবার অ্যাপ্লিকেন্টের পজিটিভ রেসপন্স খুবই কম এসেছে, কারণ দেখা যাচ্ছে যে ফান্ডিং আসলে বেশ ভালোই কাজ হয়েছে। অ্যান্ড আসলে ইউনিভার্সিটি পার্সপেক্টিভে চিন্তা করলে একজন স্টুডেন্টকে যদি তারা ফুল 5 ইয়ার্স ফান্ড না দিতে পারে পিএইচডিতে, আসলো 2 বছর পর হঠাৎ করে ফান্ড নাই হয়ে গেল, এটা কিন্তু আসলে ইউনিভার্সিটির জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। সো তারা আসলে এইসব অবস্থায় একদম 100% শিওর না হলে স্টুডেন্ট নিচ্ছেও না। সো এবার আমি বলবো কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স এইবার আসলে অ্যাপ্লিকেশনটা বেশ টাফ ছিল। ওকে, সো মানে এবারকার সিচুয়েশন থেকে সামনের বছর যারা আবেদন করবে তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে আসলে, মানে এই ব্যাপারটা নিয়ে, ফান্ডিং বা এই ইস্যুটা নিয়ে? তো আই উড সে যে লুকিং টু দ্য ইউনিভার্সিটিজ আর তারা কিভাবে কাজ করছে, কারণ আমি বলবো অ্যাপ্লিকেশন ভ্যারিজ ফ্রম ইউনিভার্সিটি। লাইক সিএমইউ এবং পার্ডু সেন্ট্রালি হলেও কিছু ইউনিভার্সিটি আছে লাইক পেন স্টেট, যারা হচ্ছে প্রফেসরের রেকমেন্ডেশন ছাড়া মানে নিজেদের ফ্যাকাল্টি রেকমেন্ডেশন ছাড়া নিবেই না। সো এটার জন্য আই থিঙ্ক একটু নিজে ঘাটতে হবে আগে যে কোন কোন ইউনিভার্সিটি টার্গেট করছে আর সেগুলো কালচার কীরকম। যদি কালচার হয় যে ইমেল করে ঢুকতে হবে, সেন্ট্রালি অ্যাপ্লিকেশনটার পার্টগুলো একটু কম, স্টেপগুলো একটু কম কম্পারেটিভলি, বা যদি কালচার হয় ইমেল করে ঢুকতে হবে, দেন আই উড সে প্রফেসরদেরকে অ্যারাউন্ড অগাস্ট থেকে একটু ইমেল করা স্টার্ট করা। আগে থেকে যদি ইমেল করা যায়, তাদের যদি আই ক্যাচিং কিছু করা যায়, দেন তারা যদি রেসপন্স দেয়, এই ব্যাক অ্যান্ড ফোর্থের মাধ্যমে একটা পজিশন সিকিউর করতে পারা সবচেয়ে সেফেস্ট। কারণ আমি যা শুনেছি সেন্ট্রালি এবার আসলে খুব মানুষ কম নিচ্ছে, স্পেশালি আমার ফিল্ডে কম্পিটিশনাল বায়োলজিতে, যেখানে ওদের হেলথ ইনস্টিটিউট থেকে ফান্ডিং আসে অনেক বড় একটা, ওটা কাট করে দেওয়ার কারণে সেন্ট্রালি একটু কম নিচ্ছে, এবার বেশ কম নিচ্ছে। সো আই বলছে প্রফেসর সিকিউর করাটা খুবই ভালো একটা স্টেপ হতে পারে। আর তাছাড়াও আমি যেটা বলবো এখন থেকেই একটু ঘাটা শুরু করা, যে আমি আসলে কোথায় যেতে চাই, আসলে যে প্রফেসরদের সাথে রিসার্চ ম্যাচ করছে কোথায়, কার রিসার্চ কি আমার ইন্টারেস্টিং লাগছে, আমার রিসার্চের সাথে আমি কিভাবে ওই গ্যাপটা ব্রিজ করতে পারবো, যে আমি এটা করেছি আপনি এটা করেছেন আমি আপনার সাথে কাজ করতে চাই, এই গ্যাপটা ব্রিজ করতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। সো ফল 26-এ যদি যারা আবেদন করবে তাদের মানে টাইম লাইনটা কেমন হওয়া উচিত তোমার কি মনে হয়? আমি আমার পার্সোনালি টাইমলাইনটা যেমন ছিল ওইটা একটু বলি একটা রেফারেন্স হিসেবে। আমি আমারটা একটু এক্সেপশনাল ছিল ইন দ্য সেন্স যে আমার আন্ডার গ্রাজুয়েট শেষ হয়েছে একদম অগাস্টে 1st। সো আই অলরেডি স্টার্টেড অফ আ বিট লেট। দেন আমি জিআরই টোফেল দিয়েছি, জিআরই যদি এখন ম্যান্ডেটরি না পিএইচডিতে, বাট আই উড সে যদি একটা ভালো জিআরই স্কোর থাকে দ্যাট ডেফিনেটলি অ্যাপস। একটা ডিসক্লেইমার, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি জিআরই স্কোর দেওয়ারই অপশন দিবে না, সো ওইগুলো এক্সেপশন। বাট মাস্টার্সের জন্য তো মাস্ট জিআরই লাগে, আর পিএইচডির জন্য জিআরই একটা। আমি যদি আরেকটু ব্যাকট্র্যাক করি, আমি যা বুঝি যে পিএইচডি অ্যাপ্লিকেশন যখন ইউনিভার্সিটিগুলো পড়ে, তারা আসলে একটা স্ট্যাম্প অফ কনফিডেন্স চায়, প্লাস আমি যে ক্যান্ডিডেটটাকে নিচ্ছি সে আসবে, সে টিকতে পারবে, সে কন্ট্রিবিউট করতে পারবে। এই স্ট্যাম্প অফ কনফিডেন্সটা অনেক টাইপের হতে পারে, মানে অনেক ফর্মে আসতে পারে। যদিও আমি আই থিঙ্ক অরিজিনাল কোয়েশ্চেন একটু দূরে চলে যাচ্ছে, আমি টাইমলাইনে ব্যাক করবো, বাট একটু নিজে থেকে একটু বলি যে স্ট্যাম্প অফ কনফিডেন্সটা অনেক টাইপের আসতে পারে। দ্য বেস্ট স্ট্যাম্প অফ কনফিডেন্স ইজ বাইরে কোনো একটা প্রফেসরের, ভালো রেকগনাইজেবল একটা প্রফেসরের একটা লেটার অফ রেকমেন্ডেশন, ঠিক আছে? অনেস্টলি টপ যে স্কুলগুলো ফাংশন করে, এটা আমার এক্সপিরিয়েন্স। আবার বলছি, টেক এভরিথিং উইথ আ গ্রেইন অফ সল্ট, নিজের থেকে একটু ঘেটে দেখতে হবে, দেন নিজের ইনফর্মড একটা ডিসিশন মেক করতে হবে, ঠিক আছে? বাট আমি যেটা দেখেছি কিছু কিছু ইউনিভার্সিটি লাইক স্ট্যানফোর্ড, এমআইটি, তারা কি করে, যদি ধরেন স্ট্যানফোর্ডেরই আরেকজন প্রফেসর এমআইটি একজন কলিগকে বলে যে আমার এই বছর এরকম একজন আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট বের হয়েছে, সে খুব ভালো, তাকে তুমি তোমার ল্যাবে নিতে পারো, আই থিঙ্ক এটার পুরো আর কোনো স্ট্যান্ড অফ কনফিডেন্স হয় না, তাকে মোটামুটি চোখ বন্ধ করে দিবে, ঠিক আছে? এটা আমাদের জন্য অ্যাজ বাংলাদেশি একটু টাফ, আনলেস ফরেন কোলাবোরেশন থাকে আমাদের সুপারভাইজারের থ্রুতে, এটা পাওয়া খুবই টাফ। ইটস নট লাইক এরকম হয় না, এমন কিন্তু হয়, লাইক বুয়েটে এরকম অনেক কেস আছে যে বুয়েটের একজন স্যারের যে সুপারভাইজার ছিলেন পিএইচডি, তার সাথে স্টুডেন্টকে লিঙ্ক করে দিয়েছে, স্টুডেন্ট ডাইরেক্ট চলে গেছে কর্নেল বা অন্য জায়গায় তো চলে গেছে, এরকম আইভি গুলো তো ঢুকে। এই যে নাদিম ভাইয়ের কথা বলছিলাম, তো ওনারও এমআইটিতে কানেকশন। এক্স্যাক্টলি। সো এইটা আমি বলবো দ্য বেস্ট স্ট্যাম্প অফ কনফিডেন্স, যে ওই লেভেলে কোনো একজন ক্যালিবারের একজনের রেকমেন্ডেশন। সেকেন্ড একটা স্ট্যাম্প অফ কনফিডেন্স হতে পারে হচ্ছে ভালো কোনো একটা ভেন্যুতে পাবলিকেশন, ঠিক আছে? লাইক
একজন বাইরের একজন প্রফেসর যদি দেখে বাংলাদেশ থেকে একজন একদম টপ কম্পিউটেশনাল বায়োলজি যে কনফারেন্স আছে রিকমপ্লেক্সে, ওইখানে একটা পাবলিকেশন আছে আন্ডার গ্রাজুয়েট লাইফে, মানে সে কিন্তু লাইক ন্যাচারালি খুব ইন্টারেস্টেড হবে যাচ্ছে কি ইজ সামথিং ডিফারেন্ট। তারপর হয়তো একটা ইন্টারভিউ নিতে পারে যেখানে ইউ মাইট হ্যাভ টু কনভিন্স দ্য প্রফেসর, বাট ইন্টারভিউ পাওয়াটাই কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। সো আই বলছি যে নেক্সট স্ট্যাম্প অফ কনফিডেন্স হচ্ছে একটা ভালো ভেন্যুতে একটা পাবলিকেশন। তাছাড়াও আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন হতে পারে লেটস সে বুয়েটেরই একজন সিনিয়র একটা ইউনিভার্সিটিতে যে খুব ভালো করেছে, বুয়েটকে চিনেছে ইউনিভার্সিটি, এক্সাক্ট ট্র্যাক রেকর্ড। সো এটা একটু ঘেটে দেখতে হবে যে যেই ফিল্ডে অ্যাপ্লাই করছেন সেই ফিল্ডে আসলে আপনার ইউনিভার্সিটির কোনো অ্যালামনাই আছে কিনা, তারা ভালো করছে কিনা। যদি ভালো করে থাকে চান্সেস আর ইউনিভার্সিটি নোজ অফ বুয়েট বা ইউর ওন ইউনিভার্সিটি, তখন কি কিছু ফ্যাক্টর কাজে আসে। লেটস সে ধরেন সিএমইউতে বুয়েটেন ভালো কেউ একজন অনেকে আছে, তারা অ্যাকচুয়ালি লেটস সে বেস্ট গ্র্যাজুয়েট রিসার্চার অ্যাওয়ার্ড এরকমও পেয়েছে, তার মানে তারা জানে বুয়েট ইজ অন দ্য রেডার, দে নো দ্য বুয়েট এক্সিস্টস। তখন কিছু ফ্যাক্টর লাইক ক্লাস পজিশন বা সিজিপিএ এগুলো ম্যাটার করে। সো বুয়েটের একজন স্টুডেন্ট যদি এত ভালো করে, দেন বুয়েটের একটা ব্যাচের টপ যে স্টুডেন্ট আছে সে যদি যায়, দেন চান্সেস আর সেও ভালো করে। এই স্ট্যাম্প অফ কনফিডেন্সটাও লাগতে পারে, ঠিক আছে। সো আই উড সে এরকম বেশ কিছু স্টেপ আছে, সবগুলোতেই আর কি একটু খেয়াল রাখতে হবে যে কোনটা আমরা অ্যাচিভ করতে পারি। আর এটা একটু ট্যানজেন্টে চলে গেলাম, এখন টাইম লাইনে আসি। টাইম লাইনটা হচ্ছে এখন থেকে আমি বলবো যে জিআরই টোফেল যে জিনিসগুলো আছে এগুলো যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। এটা হলো ভ্যালিডিটি থেকে 2 বছর, সো এভরিথিং নাও ইজ দ্য রাইট টাইম প্রিপারেশন নিয়ে এই দুটাকে সেরে ফেলা। আর এখন দেওয়ার আরেকটা রিজন হচ্ছে কারণ যদি আপ টু দ্য মার্ক রেজাল্ট না আসে সে যাতে আরেকবার একটু দিতে পারে পরে। সো এখন আই থিঙ্ক জিআরই টোফেল এটা একদম সেরে ফেলা উচিত। সেকেন্ড অফ অল ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেসর একটু খোঁজা উচিত যে আসলে আমি যে রিসার্চ করেছি যেটা বললাম এটার সাথে ম্যাচ করে কে অ্যাকচুয়ালি স্টুডেন্ট নিচ্ছে, আগের বছরে কিরকম স্টুডেন্ট নিয়েছে। চান্সেস একজন প্রফেসর যদি ইমিডিয়েট আগের বছর 3-4 জন নিয়ে নেয়, সে হয়তো এবার নিবে না। সো এই জিনিসগুলো একটু দেখতে হবে, কনসিডারেশন আনতে হবে। আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি করেছিলাম এই টাইমে, যেটা হচ্ছে সিনিয়রদের সাথে কানেক্ট করছি। মানে অ্যাজ অ্যান আন্ডারগ্রেড আমি একটু ইন্ট্রোভার্টেড ছিলাম, আমি আসলে ওইভাবে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করতাম না। আমার মেন্টালিটিটা ছিল যে আমি যদি 10 জনকে অ্যাপ্রোচ করি, একজন যদি খারাপ কিছু বলে বসে দেন আমি একটু চুপসে যেতাম, কারণ আমার নেচারই এরকম ছিল। বাট এরকম হলে চলবে না। 10 জনকে অ্যাপ্রোচ করে যদি 9টা খারাপ এসে একজন যদি ভালো কিছু বলে, ইউ হ্যাভ টু সি দ্যাট অ্যাজ আ প্লাস, ঠিক আছে। এই মেন্টালিটি নিয়ে এগিয়ে নেটওয়ার্কিং করতে হবে। সিনিয়রদেরকে বলতে হবে যে ভাইয়া আপু আপনাদের ইউনিভার্সিটি এবার কোন কোন প্রফেসর নিচ্ছে, তারা কেমন আছে, নিউজ কেমন, তারা রিসার্চ কিরকম করছে, এগুলো একটু এখন থেকে করা শুরু করতে হবে, কারণ এটা একটু টাইম লাগে, ঠিক আছে। সো এইটা এখন আমাদের চলছে হচ্ছে এপ্রিল। সো এপ্রিল থেকে যদি এটা করি, আই থিঙ্ক অ্যারাউন্ড অগাস্ট ইমেল করতে হবে প্রফেসরদেরকে। বাই দ্যাট টাইম একটা গুগল শিটে মোটামুটি এই ইউনিভার্সিটি ওয়াইজ, প্রফেসর ওয়াইজ আর রিসার্চ ওয়াইজ, ইমেল ওয়াইজ এগুলো একটা গুগল শিট করে ফেলতে হবে। তাদেরকে ধীরে ধীরে ইমেল করতে হবে। ইমেলে কিছু টেকনিক আছে, ওগুলো একটু ইনডেপথ, ওটা প্রাপ্তিক আছে, বাট ইমেল করতে হবে যে স্যার আমি আপনার আন্ডারে আমি কাজ করতে চাই। আর এটার পাশাপাশি আমি বলবো যে এসওপিটা ক্রাফট করা। এসওপি এটা হলো স্টেটমেন্ট অফ পারপাস। সবখানেই শুনে আসবে যে এসওপি করতে হবে, এসওপি করতে হবে। স্টেটমেন্ট অফ পারপাসটা ক্রাফট করা শুরু করা, এটা ডিপেন্ডিং অন দ্য পার্সন কিরকম টাইম লাগতে পারে, এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। অনেকের হয়তো দেখা যাবে যে ইংলিশ যদি একটু উইক হয়, সিনিয়রদেরকে দিয়ে বারবার দেখাতে হবে যে আচ্ছা আমার গ্রামার ঠিক আছে কিনা, এগুলো ঠিক আছে কিনা। বাট সবারই এটার পিছনে বলবো 2 মাস দেওয়া উচিত আইডিয়ালি। আমি যে অ্যাপ্লাই করেছি, আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন ছিল নভেম্বরের 3rd উইকে, লাস্টটা ছিল হলো একদম জানুয়ারি 2। সো এই অ্যাপ্লিকেশন শুরু করে ফেলার পরেও আমার জানুয়ারি 15 যে এসওপিটা লাইক আমার দেখে মনে এটা কি সুন্দর, ঠিক আছে। সো বেসিক্যালি অ্যাজ ইউ গিভ টাইম এটা অবভিয়াসলি পলিশ হতে পারে, ঠিক আছে। সো এসওপি ক্রাফট করাটা একটু স্টার্ট করতে হবে। মোটামুটি হচ্ছে এখন থেকে শুরু করে জানুয়ারি 15 পর্যন্ত, মানে পরের বছরে এই হচ্ছে পুরো টাইম লাইন। এখন আমি যদি প্রত্যেকটা সেগমেন্টে একটু একটু করে অ্যাড করি যে হায়ার স্টাডিজের জন্য যে কয়টা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিজিপি। সো সিজিপির ইম্প্যাক্ট কত তোমার কাছে কি মনে হয়? আচ্ছা, সো রিগার্ডলেস অফ দ্য ইউনিভার্সিটি আই উড সে এক্সেপশনস আছে, এক্সেপশনস বাদে আই থিঙ্ক তারা একটা ফিল্টার টাইপের করে, ঠিক আছে। যে এই সিজিপিএ হয়তো ইউনিভার্সিটি থেকে এই সিজিপিএর নিচে যারা আছে তাদেরকে পরে কনসিডার করবো, কনসিডার করবো না। সো দের ইজ অলওয়েজ আ রিস্ক যে সিজিপিএ যদি একটু বেশি লো হয়ে যায়, ইউনিভার্সিটি ট্রান্সফার একটু টাফ, ঠিক আছে। আর এইটা পার হয়েও যেটা বললাম যে অ্যালামনাই যদি মানে বাইরে ইউনিভার্সিটির যদি আমাদের আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটিকে চিনে থাকে, দেন তারা সিজিপিএ কে দাম দেবে, এক্সট্রা দাম দেবে। অ্যান্ড হচ্ছে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আবার বলছি এই বাইরে অ্যাপ্লিকেশন প্রসেসটা কাইন্ড অফ একটা ব্ল্যাক বক্স টাইপের, বাট আমি যতটুকু রেকর্ড করতে পেরেছি আমি সেগুলো শেয়ার করছি। সো এই হ্যাঁ, যদি আমার ইউনিভার্সিটিকে চিনে থাকে, মানে আমার কোনো অ্যালামনাই যদি এখানে ভালো করে থাকে, তাহলে তারা সিজিপিএ ক্লাস পজিশন এগুলোকে দাম দিবে।
So CGPA, I would say, at least বুয়েটের কনটেক্সটে 3.8 plus, 3.9 plus এগুলো খুব ভালো রেঞ্জে। ডিপেন্ডস অন দ্য ব্যাচ অবভিয়াসলি, বাট এরকম রেঞ্জে রাখতে পারলে জিনিসটা ভালো। ইট শোজ যে মানে আমরা আন্ডার গ্রাজুয়েট লাইফে ডেডিকেটেড ছিলাম, উই ওয়ার্ক টুয়ার্ডস আ গোল অ্যান্ড উই কুড অ্যাচিভ দ্যাট। সো সিজিপিএ, অ্যান্ড আমার জন্য আমি বলবো এটা আসলে খুব বড় একটা ফ্যাক্টর ছিল, কারণ তোমার পারফেক্ট ফোন আমার সিজিপি আন্ডার গ্রাজুয়েট লাইফে আমার পারফেক্ট 4 ছিল। সো আই থিঙ্ক এগুলো ইউনিভার্সিটি যেগুলো সিজিপিএ কে প্রায়োরিটি দেয় তারা এটা খুব ভালো লাইটে দেখেছে, লাইক সিএমইউ, পারডু, এগুলো আই থিঙ্ক একটু সিজিপিএ দেখি। প্লাস এখানে বুয়েট অ্যালামনাইও অনেকে আছে যারা ভালো পারফর্ম করেছে, সো এটা বলবো আমার বিশাল বড় একটা পাস লাগছে। সো মানে একদম শুরুর দিকে যদি বলতে চাই যে আন্ডার গ্রাডে বা ওই টাইমে অ্যাডমিশন নিয়ে যেটা হয়, সো ডেফিনেটলি ওই ক্ষেত্রে এইসব দিক দিয়ে যদি চিন্তা করি, যদিও তখন কেউ ভাবে না যে আমার মানে আমি যখন পিএইচডি যাবো তখন আমার সিনিয়ররা কোথায় কোথায় আছে, কতজন আছে, কেউ জীবনে ভাবে না। বাট মানে জিনিসটা ইন এ সেন্স ইম্পর্টেন্ট যে আমি যদি সেম মানে ইউনিভার্সিটি থেকে না পড়ে অন্য দূরে থেকে কোনো একটা বেটার ডিপার্টমেন্টে পড়ি, হয়তো ওইটা তখন কম কাজে দিবে। ওকে, এখন যদি ধরো অনেকজনই তো থাকে যাদের সিজিপিএ আসলে কম, মানে পসিবল হয় না বা অনেক ইনসিডেন্ট ঘটে জীবনে, তো তাদের ক্ষেত্রে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কি করা উচিত, রিসার্চের মানে ইম্প্যাক্ট করতে? এক্স্যাক্টলি। সো যেটা বললাম, সিজিপিএ ভালো রাখলে ভালো, বাট দেয়ার আর এক্সেপশনস। সো ইউ ক্যান বি অ্যান এক্সেপশন যদি রিসার্চ প্রোফাইলটা খুব ভালো থাকে, যে ওই স্ট্যাম্প অফ কনফিডেন্সের ব্যাপারটা, যদি একটা খুব ভালো রিসার্চ পেপার থাকে দেন দেখা যাবে যে ইউনিভার্সিটিটা ন্যাচারালি ইন্টারেস্টেড হবে যে বাংলাদেশ থেকে এরকম একজন এরকম ভালো একটা ভেন্যুতে কিভাবে পাবলিশ করবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু অ্যাড করি, সিজিপিএ ভালো ঠিক আছে, বাট ইউজুয়ালি কি সিজিপিএ দিয়ে ফিল্টার করার পরে একটা ইন্টারভিউ বা রিসার্চ ম্যাচ করছে কিনা এরকম ইন্টারভিউ নিতে পারে ইউনিভার্সিটিগুলো। সেই সব কেসে কিন্তু মানে রিসার্চ প্রোফাইল ভালো থাকা উচিত, তাহলে আর কি ইন্টারভিউর পর দেখা যাবে যে ভালো লাগছে না, এরকম হতে পারে। সো সিমিলারলি এরকম রিসার্চ প্রোফাইল যদি ভালো হয়, সিজিপিএ কম থাকা সত্ত্বেও, আমার পরিচিত সিনিয়রই দেখা যাচ্ছে কার্নেগি মেলনে গিয়েছে, সিজিপিএ খারাপ ছিল একটু, বাট তার রিসার্চ প্রোফাইল একদম স্টেলার ছিল। সো দ্যার আর এক্সেপশন। সো রিসার্চের দিকে ফোকাস করে যদি ভালো একটা দুটো পাবলিকেশন করা যায় আন্ডারগ্রেড লাইফে থাকতেই, এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। সিজিপিএ কম থাকা সত্ত্বেও ভালো জায়গায় গিয়েছে মানুষ, এটাও পসিবল। আন্ডারগ্রেডে যদি নাও হয়, মানে যাওয়ার আগে অ্যাপ্লিকেশন করার আগ মুহূর্তে যদি শেষ হয় তাও সো এই যে 3-4 মাসে র্যাপ আপ করে লেটস সে ইটস আন্ডার রিভিউ এট আ রেপুটেড ভেন্যু, এটাও কিন্তু মানে ভালো একটা ইমপ্রেশন যে না, আই এম কনফিডেন্ট ইন মাই ওয়ার্ক, যে রেপুটেড ভেন্যুটাতে পাবলিশ করার মানে সাবমিট করার মতো, এক্স্যাক্টলি পাবলিশ করার মতো একটা পসিবিলিটি আছে। সো এরকম হয়েছে যে অ্যাপ্লিকেশনের টাইমে জাস্ট আন্ডার রিভিউ, বাট অ্যাপ্লিকেশন পিরিয়ড অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো তখন কিন্তু কমিটি আবার দেখে যে আছে এই পেপারটা অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলো নোটিস করে। যাদের ধরো যে মানে রিসার্চ পেপার নাই, অনেকেই আছে যে আন্ডারগ্রেডের থিসিসের থেকে কোনো পেপার হয় না বা করা হয় না কোনো কারণে, তো তাদের ক্ষেত্রে সাজেশন কি থাকবে, মানে পেপার ছাড়া কি অ্যাকসেপ্টেন্স পাওয়া যায় না এমন ব্যাপার? আমার কিন্তু যখন অ্যাপ্লাই করেছিলাম আমার কোনো পাবলিশ, আমার আন্ডার রিভিউ ছিল 2টা বা 3টা, এখন অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। কোন কেমন র্যাঙ্কে? মানে ভালো কনফারেন্স? হ্যাঁ, আমার একটা জার্নালে 2টা কনফারেন্স। সো থিসিসটাই কয়েকদিন আগে অ্যাকসেপ্টেড হলো, বাট দ্যাট ওয়াজ আন্ডার রিভিউ when I applied. সো থিসিসটা কি জার্নাল আছে? না, থিসিসটা কনফারেন্সে ছিল। সো ওটাতে আমি যাবো কয়েকদিন পর। বাট হ্যাঁ, যেটা বললাম স্ট্যাম্প অফ কনফিডেন্সটা কি, যদি একটা ভালো রেপুটেড পাবলিকেশন থাকে তার একটা বুঝবে না যে পারে, বাট এটা না থাকলে যে সে পারে না এমন না কিন্তু, ঠিক আছে? স্টেটমেন্ট অফ পারপাসে যদি আমি ওইভাবে বুঝিয়ে লিখতে পারি যে আমি এই কাজটা করেছি, এই কাজটা আমার এই কন্ট্রিবিউশনটা ছিল, অ্যান্ড যারা জেনুইনলি ইন্টারেস্টেড তারা যদি পড়ে দেখে যে না ঠিক আছে কাজটা ভালো, এবং প্রফেসরের সাথে ম্যাচ করে, প্রফেসরের সাথে ম্যাচ করে যে আমি এই ডোমেইনেই কাজ করছি, সে স্পেসিফিক্যালি এই ডোমেইনেই কাজ করছে, তাহলে কিন্তু দের ইজ এ বিগ চান্স যে ইউ হিট ইট অফ এন্ড ওই ইউনিভার্সিটিতে যাবে। ওকে, অ্যান্ড আরেকটা হচ্ছে যদি ইমেইলের মাধ্যমে বোঝানো যায় যে আমি এই কাজ করেছি, প্রফেসর যদি একবার ইন্টারেস্টেড হয়, অ্যান্ড একটা ইন্টারভিউতে যদি আমি বোঝাতে পারি যে না আমি তার সাথে ম্যাচ করতে পেরেছি, এটাও কিন্তু লাইক পেপার থাকুক না না থাকুক সে অ্যাকসেপ্টেড হবে। সো পেপার রাখা ডেফিনেটলি হেল্পস, বাট না থাকলে যে অলওয়েজ লস না। আমরা পরের পয়েন্টে যদি যাই, এসওপি যদি বলে ফেলছো মোটামুটি, আর কি কোনো কিছু অ্যাড করতে চাও এসওপি রাইটিং এর জন্য? আচ্ছা, এসওপি রাইটিং এর অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, সেটা করতে গেলে পুরো আলাদা একটা ভিডিও হয়ে যাবে, ওটাতে না ঢুকে এটা একটু নিচে খেটে বের করলে ভালো হয়। বাট যেটা বললাম, যত টাইম দিবেন এসওপিরও তত ভালো, আই উড সাজেস্ট একটু টাইম দেওয়া, কারণ যেখানে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ওইখানে আসলে আর কিছু নেই, জাস্ট হয়তো রিসার্চ পেপার, দেন হলো একাডেমিক রেকর্ড আর এসওপি। যদি কেউ সেন্ট্রালে আবেদন করে এসওপি তে, তখন কি প্রফেসরদের নাম দেওয়া উচিত? হ্যাঁ। সো বেসিক্যালি দিস ইজ আ পার্ট অফ ওই যে এসওপি কিছু রুলস আছে, এসওপি লাস্টে আর কি আপনার কাজগুলোকে রিলেট করতে হবে প্রফেসরদের কাজের সঙ্গে, কারণ এখানে তো আসলে ইন্টারভিউ হচ্ছে না বা হবে না। সো তখন যে এই প্রফেসরের কাজটার সাথে আমার এই কাজটা এইভাবে মিলে আমি এই প্রফেসরের ল্যাবে যে এই কাজটা করতে পারি,
লেটস সে আমি হলো অ্যালগরিদমিক কাজ করেছি, ডিপ লার্নিং এর একটু কাজ ছিল, এন্ড আমি হলো ক্যান্সার রিসার্চের একজন প্রফেসরকে নাম রাখতে চাচ্ছি। সো বলতে পারবো যে আপনার রিসেন্ট কাজগুলোর সাথে আমার এই অ্যালগরিদমের এক্সপার্টিসটা কাজে লাগবে, আপনার আমি নিজেই আর কি এইভাবেই করেছিলাম যে আমার এই এক্সপিরিয়েন্সগুলো আপনার এই কাজের সাথে হবে, এটা বলতে হবে। আর এসওপিতে টাইম দিতে হবে, এটি সিনিয়রদেরকে বলে গাইডেন্স পেয়ে টাইম দিতে হবে। আর তুমি অলরেডি মেনশন করছো যে সবকিছুই সেন্ট্রালে অ্যাপ্লাই করছো। প্রফেসর ইমেল করার টাইম শুরুটা কখন ছিল? আচ্ছা, সো আমার আসলে ইমেল করার স্ট্র্যাটেজিটা আসলে ঠিক ছিল না, কারণ আই থিঙ্ক টপ ইউনিভার্সিটিগুলোতে স্পেশালি যেখানে একদম টপ লেভেলের মানে সিনিয়র প্রফেসর আছে তারা আসলে ইমেল দেখেন। অনেস্টলি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যে ইমেল যদি করতে হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নতুন যারা ঢুকছে, নতুন ল্যাব দিচ্ছে, মানে যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট খুঁজছে তাদেরকে ইমেল করা উচিত। এটা বের করা উচিত মানে অনেস্টলি অ্যাপ্লিকেশনের টাইমেই আমি টুইটার খুলি জাস্ট এইটার কারণে যে দেখা যায় কে পোস্ট দিচ্ছে, কোন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট দিচ্ছে যে আমার ল্যাবে স্টুডেন্ট লাগবে। সো এইরকম বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আর কি প্রায় অ্যাডভার্টাইজমেন্ট টাইপের করে যে আমি এবার কোনটা সো এরকম প্ল্যাটফর্ম হতে পারে লিঙ্কডইন, টুইটার আমি দেখেছি যে ইউএস প্রফেসররা টুইটার খুব ইউজ করে, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক খুবই রেয়ার, আর মোটামুটি এই দুইটাই, টুইটার লিঙ্কডইন থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। সো এইভাবে ঘেটে ঘেটে প্রফেসরদেরকে ইমেল করা উচিত। অ্যান্ড আমি বলবো যে যদি একটু ভালোর দিকে হয় ইউনিভার্সিটি তাহলে বাল্ক ইমেল আসলে কাজ করে। বাল্ক ইমেল মানে সবাইকে একই ফর্ম্যাটে ইমেল পাঠিয়ে দিলাম, কিছু চেঞ্জ করে ওটা প্রফেসররা বুঝে যায়। সো আই থিঙ্ক যদি অ্যাকচুয়ালি জেনুইনলি ভালো লাগে কাউকে, তার কিন্তু প্রোফাইল ঘেটে তার জন্য একদম পার্সোনালি যদি ক্রাফট করা হয় তাহলে সে জিনিসটা রেসপন্স দিবে। ওকে, সো এবং এটা শুরুর টাইম মোটামুটি কোন দিকে? আমি বলবো আগস্টের শেষের দিকে, আগস্ট সেপ্টেম্বর। এখনকার টাইমে মানে এখন যে ফান্ডিং এর ইস্যু, তো এই টাইমে কোনটা ইজিয়ার এন্ড কোনটা বেটার মনে হয়, যে ইমেল দিয়ে করা নাকি শুধু সেন্ট্রালে আবেদন করে বসে থাকা? আমার মনে হয় সেন্ট্রালে আবেদন করে বসে থাকা খুবই রিস্কি। আই ওয়াজ সাজেস্ট যে ইমেল করা স্টার্ট করা, কারণ অনেক জায়গায় সেন্ট্রালি নিচ্ছেই না, মানে আগে সেন্ট্রালি নিত বাট এইবার আসলে ফান্ড পেতে যাওয়াতে নিচ্ছে না বা খুবই কম নিচ্ছে, খুবই রিস্কি হয়ে যায়। সো আই ওয়াজ সাজেস্ট প্রফেসরকে ইমেল করা। এরপর যদি টোফেলে আসে, টোফেলে তোমার পারফেক্ট স্কোর 120 তো এটা হ্যাক্স। আমি সাজেস্ট করবো আমি যেভাবে এগিয়েছি এভাবে সবাইকে না হাঁটাতে, কারণ আমার ঠিকঠাক এক্সেপশনাল ছিল। আমি ছোট থেকে হলে ইংলিশ মিডিয়াম দেন ইংলিশ ভার্সনে পড়ে এসেছিলাম, সো আমার ইংলিশের বলবো যে বেশ খারাপ ছিল না, বেশ মোটামুটি ভালো ছিল। অ্যান্ড আমি মোটামুটি ছোট থেকে দেখা যেত যে ইংলিশে কমফোর্টেবল, সিরিজ দেখতাম, মুভি দেখতাম, বই দেখতাম। ইংলিশে কমফোর্টেবল হওয়ার কারণে আমার টোফেলে জাস্ট মোটামুটি 1-2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে হয়ে গেছে, যে আই জাস্ট হ্যাভ টু লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য এক্সাম, যে স্পিকিংয়ে কি হয়, আমাকে 10-5 মিনিট কথা বলতে দিবে, আচ্ছা ঠিক আছে কথা বলতে হবে, কিভাবে আসবে স্ট্রাকচারটা দেখে গেলাম। রাইটিং এর কি থাকবে, কয়েকটা এমসিকিউ থাকবে, ফ্রেন্ড অফ থাকবে, আচ্ছা ঠিক আছে মডেল টেস্ট দিলাম, দ্যাট ডিড ইট ফর মি। বাট আমি বলবো যে সবার ফার্স্ট স্টেপ হবে এরকম কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট লাইক টোফেল বা জিআরই হচ্ছে বুঝা যে নিজের উইকনেসগুলো কোথায়, নিজে এখন কোথায় আছি, এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে। এটার জন্য ফার্স্টে একটা মডেল টেস্ট দিয়ে দিলে বুঝতে পারবো যে আসলে আমি কোন অবস্থায় আছি। আপনি যদি রেকগনাইজ করতে পারেন যে না আপনি আসলে উইক, এই এরিয়াতে উইক, দেন আপনি ওই জিনিসগুলোকে ফোকাস করে ওভারকাম করতে পারবেন। আমি যেমন দিয়ে দেখেছিলাম টোফেলে আমি দেখেছিলাম যে আমার স্পিকিং হয়তো একটু তোতলাচ্ছি, সো ওটাতে জাস্ট কাজ করেছি 2-3 দিন, যে ঠিক আছে স্মুথলি যাতে বলতে পারি। রাইটিং একটু টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হচ্ছিল, ওটাতে একটু ফোকাস করেছি, এরকম। এখন আপনি যদি দেখেন যে না আপনার অ্যাকচুয়াল ভোকাবুলারিটি ঝামেলা হচ্ছে, তাহলে ওটার পিছিয়ে একটু এফোর্ট দিতে হবে, 2 সপ্তাহের জায়গায় সেটা 2 মাস 1 মাস দিতে হবে। বাট দ্য ফার্স্ট থিং ইজ রেকগনাইজ করা যে আপনি কোথায় ল্যাক করেন। অ্যান্ড জিআরইর জন্য সেম, জিআরই যদি আমি ফলো আপ করি যে টোফেল থেকে জিআরইতে, আমার জিআরইতে কোয়ান্টে ফুল এসেছিল, একদম 170 এসেছিল, অ্যান্ড ভোকাবুলারিতে আমি 165 পেয়েছিলাম। সো এইটার জন্য আমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। মানে কোয়ান্ট আমি বলবো যে যারা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদের জন্য কোয়ান্ট খুব একটা ডিফিকাল্ট হওয়া উচিত না, একটু পলিশ করলেই হবে, ঠান্ডা মাথায় জাস্ট টাইম ম্যানেজ করে দিলেই হবে। একটা মডেল টেস্ট দিলেই বুঝবেন কোয়ান্ট ইজ বেসিক্যালি 9, 10, 11, 12 এর ম্যাথ, অনেকগুলো উইদিন আ শর্ট টাইম, এটি এমসিকিউ। সো এখানে ঠান্ডা মাথায় রেখে সিলেবাস না করলেই হবে। ভোকাবুলারির জন্য আমি বলবো জিআরই ভোকাবুলারি খুবই টাফ একটা জিনিস, এটা পিছিয়ে জেনুইনলি অনেক টাইম দিতে হয়, ওয়ার্ড মুখস্থ করতে হয়, সো এইটার জন্য টাইম লাগবে। আর হচ্ছে জিআরই ভোকাবুলারিটাতে একটু ফোকাস করবেন। আর শুরুতেই বললাম একটা মডেল টেস্ট দিয়ে দেখা যাবে আসলে কোথায় আছে, পজিশনটা কি। দুইটা দিয়ে মোটামুটি মানে নেয়ার পারফেক্ট স্কোর, ঠিক আছে। এটার জন্য মানে এটা তো ডেফিনেটলি খুবই টাফ, ঠিক আছে। সো এটার জন্য আলাদা কি কোনো সাজেশন আছে যারা
আসলে ভালো করতে চায়, কারণ হচ্ছে অনেকের রিসার্চ বা ওই সাইডে একটু র্যাঙ্কিং থাকে বা সিজিপি একটু কম থাকে, তার কি এটা কি কাভার আপ করে? আচ্ছা, এই পার্সেন্টেজগুলো so আমি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে ওই যে স্ট্যাম্প অফ কনফিডেন্সের কথা বলছি, একজন যদি সিজিপিএ খারাপ হয় এসওপিতে এটা মেনশন করা যাবে যে আচ্ছা আমার সিজিপিটা এই কারণে খারাপ হয়েছে, অ্যান্ড সে যদি জিআরইতে একটা মোটামুটি ভালো স্কোর তুলতে পারে, সে বলতে পারবে যে না আমার একাডেমিক অ্যাপটিটিউড আছে। ঠিক আছে, হয়তো কোনো একটা আনফরসিন সার্কামস্টান্সের কারণে আমার হয়তো কোনো একটা দুটো বা তিনটা সেমিস্টার খারাপ হয়ে গেছিল, বাট দেখেন আমার একাডেমিক অ্যাপটিটিউড আছে, জিআরইতে ভালো তুলেছে। সো আমি শুনেছি কিছু কিছু ইউনিভার্সিটিতে, এটা ইউনিভার্সিটি বেশ ভ্যারি করে, কিছু কিছু ইউনিভার্সিটিতে জিআরই স্কোরটা ভালো থাকলে সিজিপিএ যদি কম থাকে এটাকে একটু কভার করে দেয়, বাট ওই তো ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটিতে যেমন জিআরই স্কোর নেই, অ্যাজ আই সেড বিফোর, যে এটা আসলে ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। কিছু কিছু জায়গায় তো মানে জিআরই স্কোর আই থিঙ্ক কাভার্স আপ ফর দ্য ল্যাকিং সিজিপিএ, আবার কিছু কিছু জায়গায় যে জিআরই স্কোর নেই না। যেমন আমি জিআরইতে ভালো করার পরে দেখলাম যে ভেবেছিলাম হয়তো অ্যাপ্লিকেশন খুব ভালো করবে, বা দেখা গেল যে প্রিন্সটন, স্ট্যানফোর্ড ওইখানে যে দিকে জিআরই আসলে স্কোর দেওয়ার অপশন নেই। সো ইট ডিপেন্ডস, বাট জিআরই স্কোর ভালো রাখা আই উড সে যে আপনার ফান্ডিং এর জন্য একটু কাজে লাগে, যে টিএশিপ বা আরএশিপে একটা প্লাস পয়েন্ট যে না দি স্টুডেন্ট ক্যান স্পিক ইন ইংলিশ, তার অ্যাটিটিউড আছে, এই ফান্ডিং গুলো প্রকিউর করতে হেল্প করেছি আর কি। তুমি জিআরই প্রিপারেশন নিচ্ছো কতদিন ধরে? সো এটা আমার সেকেন্ড টাইম ছিল জিআরই দেওয়া। আমি প্রথমবার নিয়েছিলাম 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে, ভোকাব একটু খারাপ করেছিলাম, 160 নিচে আসছিল। সো পরের বার আমি মোটামুটি 2-3 উইকের মতো প্রিপারেশন নিয়ে দিয়েছি। পরে তো বললাম যে আমার মোটামুটি এটা অ্যাডমিট করার মধ্যে আই থিঙ্ক কোনো নেই, বাট আমার ইংলিশ বেসটা ভালো ছিল, অন টপ অফ দ্যাট আমার জাস্ট ভোকাবের পেপারটা নিতে হয়েছে। কেউ যদি রেকগনাইজ করে যে না তার ইংলিশেও একটু ভালো প্রিপারেশন লাগবে, আই হচ্ছে যে 2-2.5 মাস একটু হাতে রাখলে ভালো। এরপরে যদি আমরা যাই ফল 26 এর কথাতে আবার, সো এই এখন যদি ফান্ডিং ইস্যু, তো তাদের জন্য মানে এবার আমি অনেকে দেখেছি যে তারা অ্যাকসেপ্টেন্স পেয়েছে বাট ফান্ডিং নেই। অনেকখানে দেখেছি যে হয়তো পিএইচডির জন্য অ্যাকসেপ্টেন্স পেয়েছে অথবা মাস্টার্সের জন্য পেয়েছে কিন্তু ফান্ডিং নেই। তো ফান্ডিং পাওয়ার জন্য স্পেশাল কি কোনো সাজেশন থাকবে? সো মাস্টার্স এর পিএইচডির জন্য আই থিঙ্ক ফান্ডিংটা একটু ডিফারেন্ট। ফার্স্টলি যদি পিএইচডিতে আসি, মোস্ট অফ দ্য প্রোগ্রামস, মোস্ট ইফ নট অল অফ দ্য প্রোগ্রামস পিএইচডি তখনই অ্যাকসেপ্ট করবে যখন তারা কোনো না কোনো ফর্ম অফ ফান্ডিং এনশিওর করতে পারে। মানে এটা হলো আমার এক্সপিরিয়েন্স, এটা হলো টিএশিপ, আরএশিপ, ফেলোশিপ। সো আসলে তারা যদি অ্যাকসেপ্ট করে, তারা এটা মাথায় রেখেই অ্যাকসেপ্ট করবে যে এই স্টুডেন্টটাকে আমাকে ফান্ড দিতে হবে। সো আই থিঙ্ক ফান্ডিং এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার তেমন কিছু নেই পিএইচডিতে। ইটস লাইক আপনি যদি অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করি আর তাদের যদি ভালো লাগে, তারা আমাকে অ্যাকসেপ্ট করলে ফান্ডিং সহই অ্যাকসেপ্ট করবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রফেসরকে এই অ্যাডমিশনের পার্ট হিসেবেই যেটা চলে আসে, সেটা হচ্ছে প্রফেসরকে কনভিন্স করানো যে আই এম আ গুড ম্যাচ, আই এম ওয়ার্থ ইনভেস্টিং ইন। সো বেসিক্যালি প্রফেসরকে কনভিন্স করানো একটা মেজর। আর যদি ফান্ডিং থাকে দেন এক্স্যাক্টলি দেখা যাবে যে অনেক প্রফেসরই হয়তো রিপ্লাই দেবে যে সরি এবার আমার ফান্ডিং নেই, হুইচ ইজ ট্রু। সো ওইটা আসলে কিছু করার নেই, মুভ অন করতে হবে। আর মাস্টার্স ফান্ডিং আমি বলি খুবই টাফ, জেনুইনলি মাস্টার্স ফান্ডিং খুবই টাফ, কারণ পিএইচডি ইজ কাইন্ড অফ তারা আপনাকে ফান্ড দিচ্ছে, আপনি তাদের জন্য আউটপুট করে দিয়ে যাবেন কিছু। মাস্টার্স ইজ তারা আপনাকে ফান্ড দিচ্ছে, আপনি এক বছর পর আপনি চলে যাবেন। সো এটা আমার মনে হয়েছে আর কি। সো মাস্টার্স আসলে ইউজুয়ালি ফান্ডিং দিতে চায় না আনলেস ইউ আর এক্সেপশনালি গুড অ্যান্ড আপনার লেভেলটা বেশ ভালো, হাই, প্রফেসরের সাথে খুব ভালো ম্যাচ করেছে, লাইক দ্য স্টার্স হ্যাভ টু অ্যালাইন ফর ইউ টু গেট আ মাস্টার্স ফান্ডিং, এটা আমার মনে হয়েছে। ওকে, সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। সো নেক্সট হচ্ছে যে ইউএসএ কবে যাচ্ছে, তাহলে মানে ডেট বা টেন্টেটিভ ডেট? ইনশাল্লাহ অগস্টের ফার্স্ট উইকে, এভরিথিং ইজ ওকে। আমার সেমিস্টার হয়তো অগস্টের সেকেন্ড উইক থেকে স্টার্ট হবে, সো এভরিথিং ইজ ওকে। আমি অগস্টের ফার্স্ট উইক ইনশাল্লাহ। ওকে, সো অ্যান্ড পিএইচডি লাইফ এবং তার পরবর্তী পরিকল্পনা কি? সো অ্যাজ থিংস স্ট্যান্ড, আমি পিএইচডি করে একাডেমিয়াতে থাকার ট্রাই করবো। সেটা হচ্ছে অ্যান্ড সেটা আমার নিজের যে আন্ডার গ্রাজুয়েট সুপারভাইজার আছেন রাজীব স্যার, ওয়ান থিং টু অ্যাড, আমি বলবো উনি হচ্ছে যেটা বললাম যে স্ট্যানফোর্ড এমআইটি লেভেলের যে লর পাওয়া বা লেটার অফ রেকমেন্ডেশন পাওয়া, আই থিঙ্ক কম্পিটিশনাল বায়োলজিতে রাজীব স্যার ইজ ওয়ান অফ দোজ পিপল যে ইন্টারন্যাশনালি রেকগনাইজ। লাইক আমি যেটা বললাম যে প্রিন্সটনের ইন্টারভিউতে যখন আমি দেখি যে প্রিন্সটনের একজন ফ্যাকাল্টি বলছে যে আই নো যে তোমাদের ল্যাবে ভালো কাজ হয়, লাইক কম্পিটিশনাল বায়োলজিতে টপ টিয়ার কাজ হয়, তখন ওটা শুনে আমার খুবই ভালো লেগেছে। অবশ্যই বালি স্যার লর একটা বড় পার্ট ছিল এটাতে। সো হ্যাঁ, যেটা বলছেন বালি স্যার নিজেও কিন্তু ইউএস পিএইচডি হোল্ডার, উনি ইউটি অস্টিন থেকে পড়েছেন। এসে উনি দেশে এই যে বছরের পর বছর ওনার স্টুডেন্টরা এমআইটিতে যাচ্ছে, শাশ্বত সময় প্রেসিডেন্ট এমআইটিতে গিয়েছেন। দেন ওনার ব্যাচমেট আছে বৃষ্টি আপু, উনি সিএমইউতে গিয়েছেন। শাহজান ভাই উনি সিএমইউতে গিয়েছেন।
সো উনি যে বছরের পর বছর এরকম আমার সিনিয়রদেরকে আমাদেরকে এরকম ভালো ভালো জায়গায় পাঠাচ্ছেন, আই থিঙ্ক দ্যাটস আ টেস্টামেন্ট টু দ্য ফ্যাক্ট যে দেশে এসেও ভালো কাজ করে যাওয়া যায়। ডেফিনেটলি দেয়ার আর অবস্টেকলস, বাট স্টলস হার্ড। বছর পর বছর জিনিসটা দেখিয়ে যাচ্ছে যে দেশে এসে ভালো কাজ করা যায়। সো এভরিথিং ওকে, আমরা তো দেশে এসে বইটা হয়তো ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারি, তারপর হয়তো দেশে বসে কাজ করতে পারি, আর একাডেমিয়াতে কন্টিনিউ করার ইচ্ছা আপাতত। সো বাকি তো আল্লাহ করেছে, দেখা যাক। আপাতত দিস ক্যান চেঞ্জ ইন দ্য সেকেন্ড অর থার্ড ইয়ার অফ পিএইচডি, বাট আপাতত তো 5 বছর পরে ওয়ার্ল্ডের সিচুয়েশন কি হবে, অনেক কিছু ম্যাটার করছে। তো তানজিম, যারা এখন ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং যাদের স্বপ্ন আছে যে হায়ার স্টাডিতে যেতে চায়, তাদের জন্য কোনো সাজেশন আছে? আচ্ছা, সো একটা জেনারেল সাজেশন হবে যে ট্রাই টু কিপ আ ডিসেন্ট জিপিএ, ঠিক আছে? কারণ যেটা বললাম, এক্সেপশন খুবই এক্সেপশনাল না হলে আসলে মোটামুটি একটা ডিসেন্ট জিপিএ চাই তার। সেকেন্ড অফ অল আমি বলবো, যদিও এটা টাফ আন্ডার গ্রাজুয়েট লাইফে, আসলে কোথায় যেতে চাই এই জিনিসটা যদি পিন পয়েন্ট করা যায় একটু আর্লি স্টেজে, দিস হেল্পস আ লট, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা যে রিসার্চের এফোর্টগুলো দিব সেগুলো ওয়েল ডাইরেক্টেড হবে, ঠিক আছে? এটা একটু টাফ, বাট এটা মাথায় রেখে একটু করলে হবে যে আচ্ছা আমি জিনিসটাকে আসলে ভালো লাগছে, আমাকে এখানে আসলেই কাজ করতে চাই। সেকেন্ড গেল এটা। থার্ড বলবো যে রিসার্চ করা ছোটবেলা থেকে, বেসিক্যালি সেকেন্ড থার্ড ইয়ার একটু টাফ, বা থার্ড ইয়ার থেকে একটু রিসার্চ করার ট্রাই করা। আচ্ছা, এখন এটা টাফ, বাট এটা একটু পার্সপেক্টিভ শিফট করলে এটা পসিবল। কেন? কারণ থার্ড ইয়ার আসলে বোঝা সম্ভব না যে আমি যেটা বললাম যে কোন দিকে রিসার্চ করব, আমার ওই টপিক নিয়ে ইনডেপথ নলেজও থাকা সম্ভব না, পেপার পড়ার অভ্যাস থাকবে না, তখন ওই টপিকে স্টেট অফ দি আর্ট এখন কি হচ্ছে এটাও বোঝা সম্ভব না। সো আই উড সে এরকম থার্ড ইয়ারে থাকতে সিনিয়রদের হেল্প নেওয়া, প্রফেসর বা টিচারদের হেল্প নেওয়া, যে স্যার আমি একটু কাজ করতেছি, একটু গাইড করেন। বা মাস্টার্সে কোনো একজন সিনিয়রের হেল্প নেওয়া, যে ভাইয়া বা আপু আমি আপনাদের কোনো একটা প্রজেক্ট করতে চাই, এই যে আমি বেসিক পাইথন পারি, আমি ডিপ লার্নিং এর বেসিক্সগুলো পারি, আমাকে একটু নেন। তখন দেখা যাবে কি, সিনিয়র হয়ে আমি যেটা ফিল করছি, আমার হয়তো একটা প্রজেক্টে অনেক আইডিয়া আছে মাথায় যে আমি এটা এক্সপ্লোর করতে চাই, ওটা এক্সপ্লোর করতে চাই, বাট আমার টাইম নেই। সো আমি করবো কি, যদি এরকম জুনিয়র কেউ আমার কাছে আসে, তাকে বলবো যে আচ্ছা তুমি জাস্ট এই জিনিসটা একটু করে দেখো তো, রেজাল্টটা কেমন আসে আমাকে জানো, ওইটা বেসিসে আমি তাকে আরেকটু কাজ দিতে পারি। সো বি দ্যাট জুনিয়র যাকে আমি খুঁজতেছি এখন। সো আমি যাবো, ভাইয়াকে বলবো যে ভাইয়া আমি কাজ করতে চাই, জাস্ট ডেটা প্রি প্রসেসিং করলাম, বেসিক কিছু মডেল রান দিলাম, কোড রান দিলাম, এটাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, ঠিক আছে? থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকতে বা থার্ড ইয়ারে থাকতে এমনিতেই মাথা ব্যথা তো থাকবে না যে আচ্ছা আমাকে প্রবলেম ডেফিনেশন বানাতে হবে, আমাকে ওখান থেকে রেজাল্ট বের করতে হবে, পাবলিকেশন করতে হবে, রিসার্চ গ্যাপ আবার আইডেন্টিফাই করতে হবে। এক্স্যাক্টলি, দ্যাটস আস্কিং রিয়েলি আ লট ফ্রম আ থার্ড ইয়ার, ঠিক আছে? এই প্রেশারগুলো সব সিনিয়রের ঘাড়ে থাকুক, আমি জাস্ট যে তার সাথে থাকি, কাজ করি, দেখি কিভাবে কাজগুলো হয়, সো দ্যাট ওয়েন আমি ফোর্থ ইয়ারে উঠি, ফোর্থ ইয়ার শেষের দিকে যাই বা গ্র্যাজুয়েট করে বের হই, তখন যাতে আমি নিজে থেকে জিনিসগুলো বুঝাতে পারি। তাই উৎ সাজেস্ট রিসার্চের সাথে ইনভলভ হওয়া, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রফেসরগুলো যেটা বললাম, স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল চায়, স্ট্যাম্প অফ কনফিডেন্স চায় একটা, সেটা হচ্ছে আমি যে রিসার্চ পারি, এটা একটা পাবলিকেশন থাকলে ভালো, বাট তাও না, যদি ইন্টারভিউতে তাকে কনভিন্স করতে পারি যে না আপনি যে ডোমেনে কাজ করেছেন ওই ডোমেনে আমি পারি, রিসার্চ নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, দ্যাট গোজ আ লং ওয়ে। সো ফার্স্টলি সিজিপিএটা মেনটেন করা, সেকেন্ডলি আমি কোথায় যেতে চাই এটা একটু আর্লি আইডেন্টিফাই করা অ্যাজ সুন অ্যাজ পসিবল, থার্ডলি হচ্ছে রিসার্চের এক্সপিরিয়েন্স করা। আই উড সে যে এগুলো থাকলে দেন স্ট্র্যাটেজি ফলো করা, কিছু জেএসপি কিভাবে করতে হবে, ইমেল কিভাবে করতে হবে, এগুলো করলে বাকিটা ফিঙ্গার্স ক্রস ভালো হবে। সো মোটামুটি আমাদের আজকের সেশন এই পর্যন্তই। তো তানজিমকে অনেক অনেক থ্যাঙ্কস এত প্রিসাইজ এবং এত ইনফরমেটিভ একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ তানজিম। আর আমাদের শর্ট স্টোরিজের পক্ষ থেকে ওকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো আশা করতেছি আমাদের অডিয়েন্স এটা থেকে, মানে হাজার হাজার অডিয়েন্স এটা থেকে বেনিফিটেড হবে আর কি। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।